আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে অন্য মঞ্চের আলোচনায় আমন্ত্রণ জানাচ্ছি। বিশ্ব রাজনীতির অস্থির মঞ্চে দাঁড়িয়ে বাংলাদেশ আবার প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের পথে, কিন্তু অতীতের অভিজ্ঞতা, আস্থার সংকট এবং নতুন ভূরাজনৈতিক বাস্তবতা সব মিলিয়ে এই সম্পর্ক এখন শুধু কূটনীতি নয়, বরং মর্যাদা, ভারসাম্য ও ভবিষ্যৎ রাষ্ট্রনীতির প্রশ্ন। পৃথিবী মাঝে মাঝে এমন এক অদ্ভুত সময়ের ভেতর দিয়ে যায় যখন মানচিত্র একই থাকে কিন্তু সম্পর্কগুলো বদলে যায়। নদী যেমন একই পথে বয় কিন্তু তার স্রোত কখনো শান্ত, কখনো ভাঙনমুখী, রাষ্ট্রের সম্পর্কও তেমন। আজকের বিশ্ব ঠিক সেই রকম এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। চারদিকে যুদ্ধ, নিষেধাজ্ঞা, জ্বালানি সংকট, খাদ্য অনিশ্চয়তা, সব মিলিয়ে আন্তর্জাতিক রাজনীতি যেন দাবার বোর্ড, যেখানে প্রতিটি চাল হিসাব করে ফেলতে হচ্ছে। এই অস্থির সময়েই বাংলাদেশের নবনির্বাচিত সরকার ক্ষমতায় এসেছে। ক্ষমতায় বসেই তারা বুঝেছে দেশ চালানো শুধু অভ্যন্তরীণ রাজনীতি নয়, বরং বহির্বিশ্বের সঙ্গে সূক্ষ্ম ভারসাম্যের শিল্প। আর সেই শিল্পের সবচেয়ে কঠিন অধ্যায় হচ্ছে ভারতের সঙ্গে সম্পর্ক। বাংলাদেশের জন্য ভারত শুধু প্রতিবেশী নয়, ইতিহাস, ভূগোল, অর্থনীতি এবং আবেগ সবকিছুতেই জড়িয়ে থাকা এক বাস্তবতা। কিন্তু বাস্তবতা যত কাছের তত জটিলও বটে। বিশ্ব রাজনীতির বর্তমান প্রেক্ষাপট পরিস্থিতিকে আরো কঠিন করেছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ইরানের উপরে আক্রমণ মধ্যপ্রাচ্যে নতুন অনিশ্চয়তা সৃষ্টি করেছে। তেলের বাজার অস্থির, খাদ্য সরবরাহ শৃঙ্খল চাপের মুখে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী আন্তর্জাতিক ব্যবস্থার যে ভারসাম্য এতদিন ধরে টিকেছিল, সেটি এখন নতুন মেরুকরণে বিভক্ত হচ্ছে। নতুন শক্তি উঠে আসছে, পুরনো শক্তি নিজেদের অবস্থান ধরে রাখতে মরিয়া। এই পরিবর্তনের ঢেউ দক্ষিণ এশিয়াতেও আছড়ে পড়েছে। নেপাল ও শ্রীলঙ্কায় গণ অভ্যুত্থান ক্ষমতার পালাবদল ঘটিয়েছে। পাকিস্তান ও ভারতের সংঘাত আবার উত্তেজনা বাড়িয়েছে। আফগানিস্তানের অনিশ্চয়তা অঞ্চলটিকে আরো অস্থিতিশীল করেছে। ফলে বাংলাদেশ এমন এক ভূরাজনৈতিক ঘূর্ণিপাকে দাঁড়িয়ে যেখানে ভুল সিদ্ধান্তের মূল্য অনেক বেশি। এই অবস্থায় বিএনপি সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ জাতীয় স্বার্থ রক্ষা করে কিভাবে বড় শক্তিগুলোর মধ্যে ভারসাম্য বজায় রাখা যায়। একদিকে ভারত, অন্যদিকে চীন, উপরন্তু যুক্তরাষ্ট্রের কৌশলগত চাপ, সব মিলিয়ে পররাষ্ট্রনীতি যেন দড়ির উপর হাঁটার মতো। গত এক দশকের অভিজ্ঞতা বাংলাদেশের জনগণের মনোজগতে ভারতের প্রতি মিশ্র অনুভূতি তৈরি করেছে। একসময় স্থল সীমান্ত চুক্তি, ছিটমহল বিনিময় ও সমুদ্র সীমা বিরোধ নিষ্পত্তি দুই দেশের সম্পর্কে আস্থার নতুন ভিত্তি তৈরি করেছিল। মনে হয়েছিল ইতিহাসের জট খুলছে, কিন্তু ইতিহাস কখনো সরল রেখায় হাঁটে না। তিস্তার পানি বন্টন নিয়ে অচলাবস্থা থেকেই গেল। তারপর 2014 সালের নির্বাচন ঘিরে ভারতের প্রকাশ্য অবস্থান বাংলাদেশের জনগণের একাংশের মনে সন্দেহের বীজ বপন করে। রাষ্ট্রীয় সম্পর্ক যতই উষ্ণ হোক, জনগণের অনুভূতি যদি দূরে সরে যায়, তাহলে সেই বন্ধুত্ব কাগজেই সীমাবদ্ধ থাকে। ভারতের ক্ষেত্রেও তাই হলো। পরবর্তী সময়ে ট্রানজিট চুক্তি, বন্দর ব্যবহার এবং বিদ্যুৎ চুক্তির মতো বিষয়গুলো অনেকের কাছে ভারসাম্যহীন মনে হয়েছে। বিশেষ করে আদানি বিদ্যুৎ চুক্তি নিয়ে বিতর্ক জনগণের মধ্যে প্রশ্ন তুলেছে। বাংলাদেশ কি সমান অংশীদার নাকি কৌশলগতভাবে নির্ভরশীল হয়ে পড়েছে? 2018 এবং 2024 সালের নির্বাচনে ভারতের অবস্থানও রাজনৈতিক আলোচনার বড় বিষয় হয়ে ওঠে। ফলে দিল্লির প্রতি রাজনৈতিক আস্থা ক্ষয়ে যায়। এর সঙ্গে যুক্ত হয় ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে বাংলাদেশকে টেনে আনার প্রবণতা। বিশেষ করে আসাম ও পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারী ইস্যু বাংলা ভাষাভাষী মানুষকে রাজনৈতিক প্রচারণার অংশ হিসেবে উপস্থাপন করা বাংলাদেশিদের আত্মমর্যাদা বোধে আঘাত করেছে। আসামের নাগরিক নিবন্ধন বা ধর্মভিত্তিক নাগরিকত্ব বিতর্ক অনেকের কাছে রাজনীতিকীকরণ বলেই মনে হয়েছে। অন্যদিকে ভারতে সংখ্যালঘুদের নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশকে বারবার আলোচনায় টেনে আনা সম্পর্ককে আরো সংবেদনশীল করে তুলেছে।
ফলে দুই দেশের সম্পর্ক রাষ্ট্রীয় পর্যায়ে থাকলেও জনগণের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। 2024 সালের গণ অভ্যুত্থান এই সম্পর্ককে নতুন বাস্তবতায় নিয়ে আসে। বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনকে ভারতীয় সরকার ও গণমাধ্যম যথাযথভাবে বুঝতে পারেনি, এমন অভিযোগ রয়েছে। আবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কিছু অপ্রয়োজনীয় ভারত বিরোধী মন্তব্য পরিস্থিতিকে আরো জটিল করেছে। কূটনীতিতে আবেগের স্থান কম, কিন্তু দক্ষিণ এশিয়ায় আবেগ প্রায়শই নীতি নির্ধারণ করে। একজন বাংলাদেশি ক্রিকেটারের আইপিএল বিতর্ক কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে নাগরিকত্ব ভিত্তিক বর্জন, এসব ছোট ঘটনা হলেও বড় আস্থাহীনতার প্রতীক হয়ে ওঠে। ভারতীয় হোটেলে বাংলাদেশি পর্যটকদের সেবা না দেওয়া কিংবা চিকিৎসা প্রত্যাখ্যানের অভিযোগ সম্পর্কের মানবিক ভিত্তিকেই প্রশ্নবিদ্ধ করেছে। তবুও বিস্ময়কর সত্য হল দ্বিপক্ষীয় বাণিজ্য বেড়েই চলেছে। অর্থনীতি অনেক সময় রাজনীতির চেয়েও বাস্তববাদী। দুই দেশের বাজার একে অপরের উপরে এতটাই জড়িত যে বিচ্ছিন্ন হওয়া প্রায় অসম্ভব। নতুন একটি জটিলতা তৈরি হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের অনেক নেতার ভারতে অবস্থান নিয়ে। এটি এখন শুধু রাজনৈতিক নয়, কূটনৈতিক সংবেদনশীল ইস্যু। অতীতের অভিযোগ, 2007 সালের রাজনৈতিক পরিবর্তন কিংবা পিলখানা বিদ্রোহ নিয়েও জনমনে নানা প্রশ্ন রয়েছে। অভিযোগ সত্য হোক বা না হোক, আস্থার রাজনীতিতে শুধুমাত্র ধারণাই বাস্তবতা হয়ে ওঠে। ভারত যেমন অনুপ চেটিয়া বা 10 ট্রাক অস্ত্র মামলায় কঠোর অবস্থান নিয়েছিল, তেমনি বাংলাদেশও এখন কিছু বিষয়ে স্পষ্টতা আশা করছে। কারণ দীর্ঘমেয়াদী বন্ধুত্ব গড়ে ওঠে স্বচ্ছতার উপরে, নীরব প্রত্যাশার উপর নয়। নিরাপত্তা সহযোগিতা দুই দেশের জন্যই অপরিহার্য। সীমান্তে অপরাধীরা বেঁচে যায়, কিন্তু সাধারণ মানুষ নিহত হয়। এই বাস্তবতা বদলানো জরুরি। মাদক, মানব পাচার এবং অস্ত্র চোরাচালান প্রতিরোধে যৌথ উদ্যোগ ছাড়া বিকল্প নেই। অর্থনৈতিক দিক থেকে বাংলাদেশ ও ভারত পরস্পরের পরিপূরক। মূল্য শৃঙ্খল গঠন, সরবরাহ ব্যবস্থার উন্নয়ন এবং কৃষি পণ্যের অবাধ প্রবাহ দুই দেশকেই লাভবান করতে পারে। বিহার, পশ্চিমবঙ্গ কিংবা উত্তর পূর্ব ভারতের কৃষি নির্ভর অর্থনীতি এবং বাংলাদেশের কৃষি বাস্তবতা একে অপরের সঙ্গে স্বাভাবিকভাবেই যুক্ত। পানি বন্টন এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতীকী বিষয়। গঙ্গা চুক্তির নবায়ন এবং তিস্তার ন্যায্য সমাধান শুধু পানি নয়, আস্থার প্রবাহ নিশ্চিত করবে। স্বাস্থ্য ও শিক্ষা খাতকে রাজনীতির বাইরে রাখা গেলে জনগণের সম্পর্ক আরো গভীর হবে। সহজ ভিসা ব্যবস্থা মানুষে মানুষে দূরত্ব কমাবে, যা কোনো কূটনৈতিক ঘোষণার চেয়েও শক্তিশালী। রোহিঙ্গা সংকট আরেকটি স্পর্শকাতর অধ্যায়। মিয়ানমারের বিষয়ে ভারতের অবস্থান বাংলাদেশের কাছে প্রায়শই দুর্বোধ্য মনে হয়েছে। ইতিহাস বলছে ব্রিটিশ আমলে বার্মা ভারতের প্রশাসনিক অংশ ছিল, তাই রোহিঙ্গাদের ইতিহাস সম্পর্কেও ভারতের তথ্য ভাণ্ডার সমৃদ্ধ। ফলে এই ইস্যুতে অবস্থান পুনর্বিবেচনার প্রত্যাশা ঢাকা রাখেই। সবশেষে প্রশ্নটি খুব সহজ, বাংলাদেশ কি ভারতের দিকে ঝুঁকছে? সম্ভবত ঝুঁকছে না, বরং বাস্তবতার দিকে এগুচ্ছে। কারণ ভূগোল পাল্টানো যায় না, কিন্তু সম্পর্কের ধরন পাল্টানো যায়। অতীতের ভুল স্বীকার করে মর্যাদা ও ন্যায্যতার ভিত্তিতে নতুন সম্পর্ক গড়ে তোলা সম্ভব। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের ভারত সফর সেই সুযোগের দরজা খুলে দিয়েছে। এখন প্রয়োজন এমন একটি এজেন্ডা যেখানে রাষ্ট্রের স্বার্থ, অর্থনীতির প্রয়োজন এবং জনগণের আত্মমর্যাদা তিনটি সমান গুরুত্ব পায়। দুই দেশের মানুষই যুদ্ধ চায় না, আধিপত্যও চায় না। তারা চায় শান্তি, সম্মান এবং উন্নয়ন। ইতিহাসের শিক্ষা হলো বন্ধুত্ব তখনই টেকে যখন তার সমান চোখে চোখ রেখে দাঁড়ায়। বাংলাদেশ ও ভারতের সম্পর্ক এখন ঠিক সেই পরীক্ষার সামনে দাঁড়িয়ে আছে। শান্তি ও মর্যাদার অন্বেষণের পরীক্ষা। এবং এই পরীক্ষায় সফল হওয়া শুধু দুই দেশের নয়, পুরো দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ নির্ধারণ করবে। এতদিন শত্রুর ড্রয়িং রুমে ঢুকে শত্রুকে নিখুঁতভাবে মেরে আসত ইসরায়েলের গোয়েন্দা ড্রোন। বিশ্ববাসী অবাক হয়ে বলতো, কিভাবে একটা ড্রোন এতটা নিখুঁতভাবে টার্গেটকে পাকড়াও করছে। মানুষের মনে প্রশ্ন জাগত, পৃথিবীতে এমন শক্তিশালী আর কে আছে যারা এভাবে অদৃশ্য হয়ে নিখুঁতভাবে
আঘাত হানতে পারে? ইরান আজ সেই প্রশ্নটার উত্তর বুক ফুলিয়ে দিয়ে দিয়েছে। তেহরান দেখিয়ে দিচ্ছে তারাও কম যায় না। সৌদি আরবের রাজধানী রিয়াদের অত্যন্ত সুরক্ষিত কূটনৈতিক পাড়া, যেখানে কড়া পাহারায় থাকে মার্কিন দূতাবাস। সেই দূতাবাসের ভেতরে থাকা সিআইএ অফিসে যখন ইরানের ক্ষেপণাস্ত্র এসে আছড়ে পড়ল, বিশেষজ্ঞরা বলছেন তখন কেবল একটি ভবন ধসেনি, ধসে পড়েছে দশকের পর দশক ধরে গড়ে তোলা মার্কিন গোয়েন্দা শ্রেষ্ঠত্বের দম্ভ। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল বলছে মার্কিন দূতাবাসের একাংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে থাকা মার্কিন দূতাবাসে সিআইএর দফতরে কিভাবে ড্রোন হামলা, তা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রতিবেদন অনুযায়ী যদি দিনের বেলায় এই হামলা হতো তাহলে অনেক প্রাণহানি ঘটত। ইরানের সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে এই ঘটনাই প্রমাণ করে দিল যে আমেরিকানরা যেখানেই থাকুক না কেন ইরান তাদের নাগাল পাবে। ওই রাতেই সৌদিতে মার্কিন কূটনীতিকদের বাসভবনে হামলার চেষ্টা করে ইরান। গোয়েন্দা তথ্যগুলো বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে ইরান এই হামলা চালিয়েছে অত্যন্ত সুচিন্তিতভাবে। তাদের লক্ষ্য ছিল মধ্যপ্রাচ্যে মার্কিন গোয়েন্দা জালকে একেবারে ছিন্ন ভিন্ন করে দেয়া। সিআইএর এই অফিসটি ছিল মূলত পুরো মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে চলা গোপন ও প্রকাশ্য সামরিক অভিযানের স্নায়ুকেন্দ্র, যেখান থেকে ড্রোন হামলা বা গুপ্ত হত্যার ছক কষা হতো। ইরান ঠিক সেই কলিজায় আঘাত হেনেছে। এই হামলায় মার্কিন নীতি নির্ধারকরা যে কতটা দিশেহারা তা হোয়াইট হাউসের জরুরি বৈঠকগুলো থেকেই স্পষ্ট হচ্ছে। ইরান বুঝিয়ে দিল তারা কেবল নিজেদের আকাশসীমাই রক্ষা করতে জানে না, বরং শত্রুর ডেরায় ঢুকে আঘাত করার ক্ষমতাও তাদের আছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ভেবেছিল সপ্তাহ খানেকের মধ্যে ইরানকে মাটির সঙ্গে মিশিয়ে দেবে। তাদের হাতে থাকা আধুনিক প্রযুক্তির অহংকার ছিল আকাশচুম্বী। কিন্তু যুদ্ধের বাস্তব চিত্র এখন ভিন্ন কথা বলছে। রিয়াদের এই সুরক্ষিত অঞ্চলে ইরানের হামলা প্রমাণ করেছে যে মার্কিন গোয়েন্দা নজরদারি এখন কতটা ঠুনকো। ওদিকে নিজেদের গর্বের F-15 যুদ্ধ বিমান হারিয়ে এবং বিশেষ বাহিনীর কমান্ডোদের প্রাণ বাজি রেখে ক্রু উদ্ধারের করুণ দৃশ্য দেখে বিশ্বের সামনে মার্কিন দর্প এখন ধুলোয় মিশেছে। ইরান কেবল লড়ছে না, ইরান এখন মার্কিন মাতব্বরীকে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। আনন্দবাজার পত্রিকা বলছে তেহরান এখন এমন প্রযুক্তি ব্যবহার করছে যা যে কোনো উচ্চমাত্রার জ্যামিং ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম। পেন্টাগন যেখানে দাবি করছিল তারা ইরানের আক্রমণাত্মক সক্ষমতা প্রায় শেষ করে দিয়েছে, সেখানে রিয়াদের প্রাণকেন্দ্রে এই হামলা সেই দাবিকে কেবল মিথ্যাই নয়, রীতিমতো হাস্যকর প্রমাণ করেছে। মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে গত কয়েক দশকে এমন কৌশলগত বিপর্যয় ওয়াশিংটন আর দেখেনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন একদিকে অভ্যন্তরীণ জনমতের চাপে কোণঠাসা, অন্যদিকে যুদ্ধক্ষেত্রে পরাজয়ের গ্লানিতে অস্থির। তিনি এখন এতটাই দিশেহারা যে ইরানের বিরুদ্ধে এমন এক মারণাস্ত্র ব্যবহারের প্রস্তুতি নিচ্ছেন যা নিয়ে খোদ পেন্টাগনের ভেতরেই শুরু হয়েছে তীব্র বিতর্ক। মার্কিন প্রতিরক্ষা সূত্রের খবর অনুযায়ী প্রচলিত যুদ্ধের সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে যুক্তরাষ্ট্র এখন ইরানের বিরুদ্ধে অপ্রচলিত এবং চরম বিধ্বংসী কোনো প্রযুক্তি ব্যবহারের গোপন প্রস্তুতি নিচ্ছে। হোয়াইট হাউসের কর্মকর্তাদের একাংশ মনে করছেন ইরানের শক্তিশালী ভূগর্ভস্থ বাংকার এবং ক্ষেপণাস্ত্রের মজুদ ধ্বংস করতে হলে সাধারণ বোমা বা মিসাইল যথেষ্ট নয়। তারা এখন ডিরেক্টেড এনার্জি ওয়েপন বা মাইক্রোওয়েভ অস্ত্রের মতো
বিধ্বংসী কিছু ব্যবহারের পরিকল্পনা করছে, যা নিমেষেই ইরানের পুরো ইলেকট্রনিক্স ব্যবস্থা পুড়িয়ে দেবে। তবে এই ধরনের মারণাস্ত্র ব্যবহারের হুমকি আন্তর্জাতিক আইনের পরিপন্থী হওয়ার পাশাপাশি বৃহত্তর যুদ্ধের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। ট্রাম্পের এই জেদ এবং হঠকারী সিদ্ধান্ত নিয়ে মার্কিন কংগ্রেসের ভেতরেও বিভাজন স্পষ্ট। ডেমোক্র্যাট নেতারা সতর্ক করে বলেছেন, ট্রাম্পের এই সর্বাত্মক বিনাশের নীতি পুরো বিশ্বকে এক নিয়ন্ত্রণহীন অন্ধকারের দিকে ঠেলে দিতে পারে। এদিকে ইরানের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের শ্রেষ্ঠত্ব এখন কেবল কাগজে কলমেই সীমাবদ্ধ। গত কয়েকদিনে ইরানের অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার সামনে একের পর এক মার্কিন ড্রোন ও যুদ্ধ বিমান যেভাবে মুখ থুবড়ে পড়ছে, তা আধুনিক যুদ্ধ ইতিহাসে বিরল। পেন্টাগনের দেওয়া তথ্য অনুযায়ী এই যুদ্ধে এখন পর্যন্ত ১৩ জন মার্কিন সেনা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ৩৬৫ জন। ডেইলি স্টারের প্রতিবেদন বলছে, যুক্তরাষ্ট্র এই যুদ্ধে এখন পর্যন্ত মোট ৭টি সামরিক উড়োজাহাজ হারিয়ে ফেলেছে। শুধু আকাশ থেকে বিমান নামিয়ে ইরান ক্ষান্ত হয়নি, তারা মার্কিন প্রযুক্তির দুর্বলতাগুলোকেও বিশ্ব দরবারে উন্মোচিত করে দিয়েছে। বিশেষ করে তাদের বিমানগুলো যখন ভূপাতিত হচ্ছে, তখন মার্কিন বাহিনীর নিখোঁজ ক্রুদের উদ্ধারের যে রুদ্ধশ্বাস অভিযান সম্পন্ন হয়েছে, সেখানেও ফুটে উঠছে যুক্তরাষ্ট্রের চরম অসহায়ত্ব। নিজেদের কমান্ডোদের জীবন বাঁচাতে এবং অত্যাধুনিক প্রযুক্তি যাতে শত্রুর হাতে না পড়ে, সেই ভয়ে যুক্তরাষ্ট্রকে নিজেদেরই 2টি দামি উড়োজাহাজ বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করতে হয়েছে। এই ধরনের ঘটনা মার্কিন সেনাবাহিনীর মনোবলকে যেমন দুর্বল করে দিচ্ছে, তেমনি মিত্র দেশগুলোর কাছেও ওয়াশিংটনের বিশ্বাসযোগ্যতা তলানিতে নামিয়ে এনেছে। ইরানের এই অভাবনীয় শক্তির পেছনে কাজ করছে তাদের দীর্ঘদিনের কঠোর পরিশ্রম এবং স্বনির্ভর প্রতিরক্ষা শিল্প। মার্কিন হামলায় তাদের পরমাণু কেন্দ্র বা সামরিক স্থাপনার বাইরের অংশ কিছু ক্ষতিগ্রস্ত হলেও মূল প্রযুক্তি এবং উৎপাদন ব্যবস্থা মাটির এতটাই গভীরে যে সেখানে পৌঁছানো মার্কিন ক্ষেপণাস্ত্রের জন্য অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। ফলে যতবারই পেন্টাগন দাবি করছে যে তারা ইরানের সব শক্তি শেষ করে দিয়েছে, ততবারই ইরান আরও শক্তিশালীভাবে ফিরে এসেছে। রিয়াদে সিআইএ অফিসে হামলা কিংবা ট্রাম্পের ৪৮ ঘন্টার আলটিমেটাম প্রত্যাখ্যান করে পাল্টা ক্ষেপণাস্ত্র বৃষ্টি, এসবই প্রমাণ করে যে তেহরান এখন যুদ্ধের গতিপথ নিয়ন্ত্রণ করছে। নেতানিয়াহু এবং ট্রাম্পের জন্য এখন বড় চ্যালেঞ্জ হলো সম্মানজনক কোনো পথ খুঁজে এই যুদ্ধ থেকে বেরিয়ে আসা। কিন্তু ইরানের শর্ত এখন অত্যন্ত পরিষ্কার। আগে সব ধরনের আগ্রাসন বন্ধ করতে হবে এবং দীর্ঘমেয়াদী চুক্তিতে আসতে হবে। তেহরানের শীর্ষ নেতৃত্ব সাফ জানিয়ে দিয়েছে, তারা কোনো হুমকির কাছে নতি স্বীকার করবে না। যুদ্ধের এই ৩৯তম দিনে এসে পুরো বিশ্ব এক চরম অনিশ্চয়তার মুখে। একদিকে ট্রাম্পের জেদ, অন্যদিকে ইরানের ইস্পাত কঠিন প্রতিরোধ। ইসরায়েলও এখন বুঝতে পারছে যে ইরানকে দমানো যতটা সহজ ভাবা হয়েছিল, বাস্তবতা তার চেয়ে অনেক বেশি কঠিন। ইরানের ক্ষেপণাস্ত্রগুলো যখন একের পর এক মার্কিন ও ইসরায়েলি প্রতিরক্ষা ব্যূহ ভেদ করে লক্ষ্যস্থলে আঘাত হানছে, তখন সামরিক বিশেষজ্ঞদের কপালেও চিন্তার ভাঁজ পড়ছে। তারা বলছেন, মধ্যপ্রাচ্যে শক্তির ভারসাম্য এখন নাটকীয়ভাবে বদলে গেছে। ইরান কেবল একটি আঞ্চলিক শক্তি হিসেবে নয়, উল্টো বৈশ্বিক পরাশক্তিগুলোর জন্য এক মস্ত বড় মাথা ব্যথা হিসেবে আবির্ভূত হয়েছে। রিয়াদের হামলার পর মার্কিন নীতি নির্ধারকরা এখন নতুন করে ভাবছেন, তারা কি আসলেই ইরানকে পরাজিত করতে পারবে, নাকি এই যুদ্ধ কেবল তাদের অপরাজেয় ইমেজের কফিনে শেষ পেরেক ঠুকে দেবে। ইরান কেবল নিজেদের রক্ষা করছে না, তারা মধ্যপ্রাচ্যের পুরো মানচিত্র থেকেই
মার্কিন আধিপত্যের চিরচেনা দর্প মুছে দেওয়ার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে। ট্রাম্পের হুঙ্কার কিংবা নতুন মারণাস্ত্রের ভয় কোনো কিছুই যে ইরানের অগ্রযাত্রাকে রুখতে পারছে না, যুদ্ধের চলমান পরিস্থিতি তার সবচেয়ে বড় প্রমাণ। তেহরানের শক্তিমত্তা এখন আর কেবল আঞ্চলিক শক্তি নয়, তা বিশ্ব শক্তির ভারসাম্যে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। শেষ পর্যন্ত এই যুদ্ধের পরিণতি কি হবে তা সময়ই বলবে। তবে এটুকু নিশ্চিত যে ইরান এখন আর কেবল কোণঠাসা কোনো শক্তি নয়, তারা এখন যুদ্ধের ময়দানে পাল্টা আঘাত হানার এক দুর্ধর্ষ খেলোয়াড়।